আচ্ছা, তোমরা চৌম্বক বলরেখা জানো। তড়িৎ বলরেখার মতোই আমরা একটা বিচ্ছিন্ন যদি উত্তর মেরু রাখি কোথাও চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এই বিচ্ছিন্ন উত্তর মেরু যে পথে গমন করে সেটাকে আমরা বলি চৌম্বক বলরেখা। ধরো এখানে যদি একটা চৌম্বকের উত্তর মেরু থাকে, এন মেরু, এখানে যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরু রাখা যায় তাহলে এটা বিকর্ষণ বল অনুভব করবে। এটা যে পথে যাবে সেটাকে আমরা বলছি চৌম্বক বলরেখা। অর্থাৎ চৌম্বক বলরেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, সেই স্পর্শক সবসময় চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে চৌম্বক বলরেখা আমি যদি বলি এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এরকম দিকে হবে, আর চৌম্বক বলরেখাটা তাহলে এরকম হবে। তাহলে এই এন মেরু থেকে চৌম্বক বলরেখাগুলো এরকম বের হয়। আবার এস মেরু যদি হয় তাহলে এস মেরু থেকে বলরেখাগুলো ঢুকবে। কিন্তু তড়িৎ বলরেখাগুলি ওগুলো বদ্ধ বলরেখা হয় না, কিন্তু এই বলরেখাগুলো আবার বদ্ধ বলরেখা হয়। তার মানে এখানে আমি যদি বলি এখানে ছোটো একটা চুম্বক নিলাম এন এস, এখান থেকে বলরেখা বেরিয়ে কিন্তু এখানে গিয়ে শেষ হবে না, ভেতর দিয়ে আবার যাবে। অর্থাৎ চৌম্বক বলরেখাগুলি বদ্ধ বলরেখা, নর্থ মেরু থেকে বের হবে, দক্ষিণ মেরুর দিকে ঢুকবে। আরও যদি আমি বলরেখা নিই এইভাবে ঢুকবে। এইভাবে বলরেখাগুলো চৌম্বকের বলরেখাগুলো এরকম হয়, নর্থ মেরু দিয়ে বেরিয়ে সাউথ মেরু দিয়ে ঢুকবে। হ্যাঁ, এবং এগুলো বদ্ধ হয়, তড়িৎ বলরেখাগুলো বদ্ধ হয় না। তাহলে চৌম্বক বলরেখার সংজ্ঞা আমরা এভাবেই দিই, চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখা যায়, সর্ববাধামুক্ত একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি রাখা যায়, এটা যে পথে গমন করবে এবং ওই পথের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, যদি ওই স্পর্শক সর্বদা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে ওই রেখাটাকে বলা হবে চৌম্বক বলরেখা। সেটা চৌম্বক বলরেখা বক্র হতে পারে, সরলরৈখিকও হতে পারে। এমনি তাহলে সাধারণভাবে বোঝা যাচ্ছে এটা তড়িৎ বলরেখার মতোই। হ্যাঁ, তবে তড়িৎ বলরেখার সঙ্গে একটু পার্থক্য আছে। তড়িৎ বলরেখা ও চৌম্বক বলরেখার পার্থক্য আমরা কি পার্থক্য বলবো? 1 নম্বর পার্থক্য আমরা বলবো তড়িৎ বলরেখাগুলি বদ্ধ, এটা বদ্ধ হয়, আর চৌম্বক বলরেখা বদ্ধ হয় না। হ্যাঁ, তড়িৎ বলরেখাগুলো বদ্ধ না, চৌম্বক বলরেখা বদ্ধ, এটা বদ্ধ নয়, এটা হচ্ছে বদ্ধ চৌম্বক বলরেখা। 2 নম্বর, তড়িৎ বলরেখা তোমরা হিসাব করে দেখো, মনে করে দেখো যে কোনো পরিবাহীর থেকে সবসময় তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয়। একটা প্রমাণও ছিল যে দেখাও পরিবাহী পৃষ্ঠকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে, বা তড়িৎ ক্ষেত্র সবসময় পরিবাহী পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে তড়িৎ বলরেখাগুলো পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে, কিন্তু চৌম্বক বলরেখাগুলি চুম্বক থেকে যে কোনো কোণে বের হতে পারে। হ্যাঁ, তাহলে তড়িৎ বলরেখা পরিবাহী থেকে লম্বভাবে নির্গত হয়, আর চৌম্বক বলরেখা যে কোনো কোণে নির্গত হয় এবং প্রবেশ করে। তবে সিমিলারিটি মানে সাদৃশ্য তো অনেকগুলি আছে, আর পার্থক্যের মধ্যে প্রধান পার্থক্য কিন্তু এই দুটো। আর সংজ্ঞা যদি বলা হয়, সংজ্ঞা চৌম্বক বলরেখার সংজ্ঞা একটু আগে বললাম, এন মেরু, বিচ্ছিন্ন এন মেরু যে পথে গমন করে সেই পথ, এই পথটাকে বলা হবে চৌম্বক বলরেখা। ঠিক তড়িৎ বলরেখাও তাই ছিল। তড়িৎ বলরেখা ছিল তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বা কোনো জায়গায় ধনাত্মক আধান রাখলে ওই ধনাত্মক আধান যে পথে গমন করবে, এবং ওই পথের কোনো বিন্দুতে স্পর্শক টানলে সবসময় সেই স্পর্শক তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, তখন আমরা ওই পথটাকে বলি তড়িৎ বলরেখা। আসলে এগুলো কাল্পনিক কতগুলি রেখা। বলরেখা দিয়ে আমরা কী প্রকাশ করি? বলরেখা দিয়ে প্রকাশ করি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে, এবং চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মান কতটা বেশি বা কতটা কম, এটা আমরা বলরেখা দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি সর্বপ্রথম বলরেখা, আমরা এখন বলরেখাকে কি এইভাবে আঁকছি, তো একটা রেখা দ্বারা আঁকছি, একটা তীর চিহ্ন দিচ্ছি। প্রথম যখন বলরেখা সম্বন্ধে চিন্তা করা হলো, ধরো একটা আধানের পাশে তড়িৎ ক্ষেত্রের মান বেশি থাকবে, যত দূরে যাবে তড়িৎ ক্ষেত্রের মান কম থাকবে। প্রথম দিকে বলরেখাকে এইভাবে ভাবা হতো, কাছে বলরেখাগুলো বড় বড়, এরকম বিচ্ছিন্ন কতগুলি বলরেখা চিন্তা করা হতো আগে। ব্যাপারটা দেখো, বলরেখাগুলো যত দূরে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি তড়িৎ ক্ষেত্রের মান কাছে বেশি,
যত দূরে যাবে তড়িৎ ক্ষেত্রের মান কমে যায়, এটা আগের ধারণা ছিল। কিন্তু এখনকার ধারণা বলরেখা এরকম বিচ্ছিন্ন রেখা দিয়ে আমরা ভাবি না, এখন একটা টানা রেখা দিয়ে ভাবি। টানা রেখা দিয়েই আমরা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে আমরা বলতে পারি, এবং চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মান কত বেশি বা কত কম সেটাও আমরা বোঝাতে পারি। ধরো এখন আমরা তাহলে বলরেখাগুলি কীভাবে আঁকছি? টানা। ধরো এখানে যদি আধান থাকে বা একটা উত্তর মেরু যদি থাকে, তাহলে বলরেখাগুলো এরকম বড় হবে। এবার দেখো বলরেখার ঘনত্বগুলো কাছে থাকলে বেশি, দূরে থাকলে কম। তাহলে বলরেখার ঘনত্ব দিয়ে কি প্রকাশ করা হবে? তড়িৎ ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্রের মান। আর বলরেখার মধ্যে একটা তীর চিহ্ন দেওয়াই আছে, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করা হবে। তাহলে বলরেখা কতগুলি কাল্পনিক রেখা, যে রেখা দিয়ে আমরা চৌম্বক ক্ষেত্রের মান তুলনা করতে পারি। একটা অঞ্চলের সাথে, একটা জায়গার সাথে আরেকটা জায়গায় আমি তুলনা করতে পারি চৌম্বক ক্ষেত্রের মান বেশি না কম। তারপরে আমরা অভিমুখ সম্বন্ধেও জানতে পারি। আবার এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, যেখানে বলরেখার ঘনত্ব বেশি সেখানে চৌম্বক ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্রের মান বেশি হবে, যেখানে ঘনত্ব কম সেখানে কম হবে। তার মানে পরিষ্কারভাবে আমরা বলতেই পারি, ধরো এরকম যদি কতগুলি বলরেখা হয়, সমান্তরাল আমি বললাম বলরেখা, ধরো চৌম্বক বলরেখা এরকম সমান্তরাল যাচ্ছে, তাহলে সমান্তরাল বলরেখা মানে বি একটা বিন্দু, চৌম্বক ক্ষেত্র কোথায় বেশি? সমান, ঘনত্ব সমান। আমি যদি এরকমভাবে বলরেখা আঁকি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান এই বিন্দু যদি ধরি এইসব জায়গায় বেশি, এইসব জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান কম হবে। এখানে চৌম্বক ক্ষেত্র কম হবে, তাই না? যেখানে ঘনত্ব কম সেখানে চৌম্বক ক্ষেত্রের মান কম। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বেশি, এখানে যদি B1 বলি, এখানে যদি B2 বলি, B1 > B2 হবে। তাহলে ঘনত্ব দ্বারা চৌম্বক ক্ষেত্রের মান প্রকাশ করা হয়। এই ধরনের চৌম্বক ক্ষেত্রকে বলি আমরা সুষম চৌম্বক ক্ষেত্র, সব জায়গায় সমান। আর এটা নিশ্চয়ই সুষম না, বিভিন্ন জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান বিভিন্ন, ঠিক আছে? তাহলে বলরেখা আমাদের একে তো চৌম্বক ক্ষেত্রের মান সম্বন্ধে ধারণা দেয়, কোথায় চৌম্বক ক্ষেত্র বেশি বা কম। 2 নম্বর, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে সেটাও আমাদের এই বলরেখার সাহায্যে আমরা বুঝতে পারি। আসলে এগুলো কিন্তু সব কাল্পনিক রেখা, নিশ্চয়ই চুম্বকের পাশে কতগুলো রেখা দাঁড়ায় না, হয় না, কল্পনা করে নিচ্ছি কতগুলি রেখা, ঠিক আছে? এইবার আমাদের এই চ্যাপ্টারে, তড়িৎচুম্বকের আবেশ চ্যাপ্টারে, প্রথমেই দরকার হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সের মতোই চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স কি? ইম্পর্টেন্ট। চৌম্বক ফ্লাক্স হচ্ছে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত চৌম্বক বলরেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। ধরো আমি বললাম এখানে একটা তল, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে কটা চৌম্বক বলরেখা যায়। তাহলে এখানে এই একটা তল, এই তলের মধ্যে দিয়ে কটা বলরেখা যাচ্ছে লম্বভাবে? আমরা দেখতে পাচ্ছি 3। তো এখানে ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে লিখি, তাহলে এখানে ফাইয়ের মান আমরা 3 বলবো। আমি যদি একই আকারের তল, একটু বড় হয়ে গেল, যদি এখানে বলরেখার সংখ্যা বাড়িয়ে দিলাম 1 2 3 4 5 6, তাহলে এখানে 5 = 6। তার মানে কি? বলরেখার সংখ্যা, লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা দ্বারা আমরা চৌম্বক ফ্লাক্স বলছি। তাহলে 5 মানে ফ্লাক্স হচ্ছে 6, লম্বভাবে কটা বলরেখা যাচ্ছে। আবার একই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি তলটাকে বড় করি, তাহলে কী হবে বলো তো? এই যখন ক্ষেত্রফলটা কম তখন কম সংখ্যক যাচ্ছে, যখন ক্ষেত্রফল বাড়িয়ে দিলাম এগুলো তো সব যাচ্ছেই, আর এগুলোও যাচ্ছে, তাহলে ফ্লাক্সের সংখ্যা বেশি হবে। আচ্ছা, তারপরে এইবার আমরা দেখো চৌম্বক ফ্লাক্স 1 নম্বর চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে। এইখানকার আর এইখানকার চৌম্বক ক্ষেত্র কোথায় বেশি? এখানে বি বেশি। তো চৌম্বক ফ্লাক্স, এটা একই ক্ষেত্রফল ছিল, একই ক্ষেত্রফল হলে এখানে ফ্লাক্স বেশি। কেন ফ্লাক্স বেশি? বি বেশি। তাহলে দেখো ফ্লাক্স নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের উপর, সমানুপাতিক। আর ক্ষেত্রফল বাড়িয়ে দিলেও চৌম্বক ফ্লাক্স বেড়ে যায়। তাহলে ফাই ভ্যারিজ
ক্ষেত্রফল, সেই জন্য চৌম্বক ফ্লাক্স ইজ ইকুয়াল টু বি এ লেখা হয়। তাহলে চৌম্বক ফ্লাক্স আমরা দেখতে পেলাম ফাই ইজ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল। আচ্ছা, ফাই ইজ ইকুয়াল টু তাহলে বি ইন্টু এ। কখন বি ইন্টু এ? যদি তল আর চৌম্বক ক্ষেত্রে লম্বভাবেই থাকে, এইভাবে যদি থাকে তখন ফাই ইজ ইকুয়াল টু বি এ। কিন্তু এবার আমি তলটাকে এরকম করে দিলাম, চৌম্বক ক্ষেত্র এদিকে বলছি, এইবার লম্বভাবে নেই, এখন কিন্তু বি ইন্টু এ লিখলে হবে না। এটার ক্ষেত্রফল যদি এ হয়, এটার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে বি ইন্টু এ লিখলে হবে না। কম সংখ্যক ফ্লাক্স যাচ্ছে। এটা খাড়া থাকলে যতটা মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকলে যতগুলো ফ্লাক্স যেত, এখন তো কম যাবে। তাহলে চৌম্বক ফ্লাক্স কম। কতটা কম? এখানে আমরা ক্ষেত্রফলকে একটা ভেক্টর রাশি যদি ধরি, ক্ষেত্র ভেক্টরটা এইদিকে আর চৌম্বক ক্ষেত্র এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে বি এর ডিরেকশন এইদিক, বি আর এর সাথে কোণ থিটা। তাহলে ক্ষেত্রফলের দিকে, ক্ষেত্রফল ভেক্টরের দিকে বি এর উপাংশ কত? বি কস থিটা। তাহলে এখন এই বি কস থিটা উপাংশ তো এই ক্ষেত্রটির সঙ্গে লম্বভাবে আছে। তাহলে বি কস থিটা আর এ, এইটা হচ্ছে এখন এই তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স। বি এবং এ ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে ফ্লাক্স নিশ্চয়ই হবে ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। বি এ দুটোই ভেক্টর রাশি, ফাই স্কেলার রাশি, বি ডট এ তাহলে হচ্ছে ফ্লাক্সের ফর্মুলা, বি ডট এ বা এ ডট বিও বলতে পারি। এটা তবুও এটা তো গেল আবার চৌম্বক ক্ষেত্র সুষম ধরে, দেখো সুষম চৌম্বক ক্ষেত্র ধরে। কেন? সমান্তরাল বলরেখা ছিল। তাহলে এখানেও চৌম্বক ক্ষেত্র সুষম, এখানেও চৌম্বক ক্ষেত্র সুষম, মানে সব বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি, সব জায়গায় যদি বি ধরা হয় তবেই এই সূত্র প্রযোজ্য, ফাই ইজ ইকুয়াল টু এ ডট বি বা বি ডট এ। বলরেখা যদি ঘনত্ব আলাদা হয় তখন এই সূত্র খাটবে না। তখন আমাদের কি করতে হবে সেটা দেখো। এবার মনে করো চৌম্বক ক্ষেত্র যদি সুষম না হয়, চৌম্বক ক্ষেত্র অসম হলে, ধরো এটা ক্ষেত্রফল, এখানে চৌম্বক ক্ষেত্র B1, এখানে B2 ইত্যাদি বিভিন্ন মান আছে চৌম্বক ক্ষেত্রের, এখানে B3, এইখানে B, এইখানে একটা ছোট্ট ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি, এর দিক হচ্ছে এই দিক ডিএ ক্ষেত্রফলের দিক এই দিক, লম্বভাবে থাকবে ক্ষেত্রফলের দিক। বি এর ডিরেকশন মনে করো এখানে এই বিন্দুটা এইদিকে, এদের মধ্যে কোণ থিটা। তাহলে ক্ষুদ্র ডিএ ক্ষেত্রফলের মধ্যে নির্গত ফ্লাক্স কত হবে? বি ডট ডিএ। তাহলে ক্ষুদ্র ডিএ ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়াল টু বি ডট ডিএ। এবার যদি বলা হয় সমগ্র তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স, সুতরাং সমগ্র তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স নিশ্চয়ই হবে ইন্টিগ্রেশন, ডি ফাইয়ের ইন্টিগ্রেশন হবে, তার মানে ইন্টিগ্রেশন বি ডট ডিএ তখন আমরা করব। বুঝতে পারছো? তাহলে যদি অসম চৌম্বক ক্ষেত্র হয়, বলরেখার ঘনত্ব বিভিন্ন, এখানে এত বেশি, এখানে কম, এখানে আবার এরকম বলরেখা ছেদ করবে না, যদিও বলরেখা ছেদ করে না, তাহলে ফাই সেই ক্ষেত্রে বি ডট ডিএ হবে। স্থির তড়িতে ই ডট ডিএ ছিল। আমরা যদি স্থির তড়িতের কথা ভাবি, একটু মনে করার চেষ্টা করি, ফার্স্ট চ্যাপ্টার, সেখানে স্থির তড়িতে আমরা কি দেখেছি বলো তো? ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস এরকম ছিল, কোনো তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স। তলটা যদি বদ্ধ থাকতো সেখানে আমরা কি লিখতাম? ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্নটা এরকম দিতাম, ই ডট ডিএস।
এবং এই বদ্ধ তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স, তড়িতের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স, এটা তড়িৎ ফ্লাক্স যদি আমি বলি ফাই ই ডট ডিএস, এটা আমাদের গাউসের উপপাদ্য অনুযায়ী কত কত ই ডট ডিএস বদ্ধ তলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। এটা হচ্ছে গাউসের উপপাদ্য, আমরা বলতাম গাউসের উপপাদ্য স্থির তড়িতের ক্ষেত্রে। এবার চুম্বকের ক্ষেত্রে গাউসের উপপাদ্য যদি আমরা লিখি, চুম্বকের ক্ষেত্রে একটা বদ্ধ তল, এর মধ্য দিয়ে কটা চৌম্বক বলরেখা যাচ্ছে, বি ডট ডিএস বা ডিএ, এটাও ডিএস ক্ষেত্রফল, এখানেও ডিএ ক্ষেত্রফল, একই কথা। তুমি এটাও ডিএস লিখতে পারো, ওখানেও ডিএস লিখতে পারো। বি ডট ডিএ এইটা হবে 0। গাউসের উপপাদ্য, চুম্বকের ক্ষেত্রে গাউসের উপপাদ্য অনুযায়ী কিন্তু কোনো নির্গত ফ্লাক্সই হবে না বদ্ধতলের মধ্যে, টোটাল নির্গত ফ্লাক্স 0। এর কারণ হচ্ছে আধান, বিচ্ছিন্ন আধান পাওয়া সম্ভব, বিচ্ছিন্ন আধান থেকে তড়িৎ বলরেখা চারদিকে বের হবে, এটা সম্ভব। কিন্তু বিচ্ছিন্ন উত্তর মেরু পাওয়া সম্ভব না, যেখান থেকে বলরেখাগুলো বের হবে। উত্তর মেরু থাকলে সেখানে দক্ষিণ মেরু থাকতেই হবে। এইখানে যদি একটা উত্তর মেরু থাকে, এখানে একটা দক্ষিণ মেরু থাকবেই। তার মানে বলরেখা কিছু বেরোচ্ছে বা ঢুকে যাচ্ছে, বাইরে যদি বেরিয়ে আসে তাহলে ঢুকে যাবে, তো সেটা যে বলরেখা বাইরে বেরোচ্ছে সেটাও ঢুকে যাবে। তাহলে মোট নির্গত ফ্লাক্স কত হবে? 0 হবে। তাহলে যদি বলা হয় চুম্বকীয় ক্ষেত্রে, চুম্বকের ক্ষেত্রে গাউসের উপপাদ্যটি কী হবে, সেটা হচ্ছে বি ডট ডিএস, ক্লোজড ইন্টিগ্রেশন, অবশ্যই ক্লোজড ইন্টিগ্রেশন। ক্লোজড মানে কি? বদ্ধতল। বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স হচ্ছে বি ডট ডিএল ইজ ইকুয়াল টু 0। এটা চুম্বকের ক্ষেত্রে গাউসের উপপাদ্য। আর তড়িতের ক্ষেত্রে একটা মান থাকবে, অর্থাৎ ফ্লাক্স থাকবে, ফ্লাক্সের ভ্যালু। চুম্বকের ক্ষেত্রে ফ্লাক্সের ভ্যালু থাকবে না। এই তাহলে ফ্লাক্স সম্বন্ধে একটা আইডিয়া হলো। এবার ফ্লাক্সের একক, ফাইয়ের একক, ফাই ইজ ইকুয়াল টু বি এ, বি এর একক টেসলা, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে তাহলে টেসলা মিটার স্কোয়ার। এটার একটা নাম দেওয়া হলো ওয়েবার। ফাইয়ের একক এসআই পদ্ধতিতে ওয়েবার। সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে ফাইয়ের একক হচ্ছে ম্যাক্সওয়েল, এমএক্স দিয়ে লেখা হয়। আর এসআই পদ্ধতিতে ওয়েবার। সংজ্ঞাটা আমরা পরে দিচ্ছি। এক ওয়েবার ফ্লাক্স বলতে কি বুঝি, এক ম্যাক্সওয়েল ফ্লাক্স বলতে কি বুঝি। তাহলে ফ্লাক্সের ধারণা আমাদের হলো। তাহলে ফ্লাক্স যদি বলা হয় কি, আমরা বলবো যে কোনো একটা তলের মধ্য দিয়ে, এই তলই যদি হয়, একক ক্ষেত্রফল না, কিন্তু ভুল করে একক ক্ষেত্রফল বলবে না। ফ্লাক্স হচ্ছে যে কোনো একটা তল, বড় হলে বেশি ফ্লাক্স যাবে, কম হলে কম ফ্লাক্স যাবে। যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা যায়, সেই বলরেখার সংখ্যাটাই হচ্ছে ফ্লাক্স। নিশ্চয়ই তাহলে বি এতক্ষণ বুঝতে পারলে যে বি এর সাথে এ গুণ করলে ফ্লাক্স হয়। বিটা তাহলে কি বোঝাচ্ছে? বি বোঝাচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স। বি হচ্ছে এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স। তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত ফ্লাক্স বি ইন্টু এ। তাহলে বিটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত ফ্লাক্স। বাট যদি বলা হয় ফ্লাক্স কাকে বলে, চৌম্বক ফ্লাক্স, তখন কিন্তু ফাইটাকে বলতে হবে। ফাই মানে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলি লম্বভাবে ফ্লাক্স যাচ্ছে, মানে চৌম্বক বলরেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা বলবো চৌম্বক ফ্লাক্স। তার মানে এইটা হচ্ছে জেনারেল সূত্র। এখান থেকে সুষম হলেও কত সেটা আমরা বের করতে পারি, আবার অসম চৌম্বকক্ষেত্র হলেও ফ্লাক্স কত আমরা বের করতে পারি। তাহলে ফ্লাক্সের প্রধান সূত্র তাহলে আমরা ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি ডট এ, এটাই আমরা বলবো তড়িৎচুম্বক আবেশ। তাহলে আমরা ওরস্টেডের পরীক্ষা থেকে জানতাম, জেনে গেছি আমরা, আগের চ্যাপ্টারে ছিল ওরস্টেডের পরীক্ষা। সেটা কী ছিল? একটা তার দিয়ে যখন কারেন্ট যাবে, তারের চারপাশে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। এখানে চৌম্বকক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে আমরা জানি। কারেন্ট যদি এদিকে যায়, চৌম্বকক্ষেত্রের অভিমুখ নিচের দিকে, এখানে চৌম্বকক্ষেত্রের অভিমুখ নিচের দিকে, আর এইখানে হচ্ছে উপর দিকে হবে চৌম্বকক্ষেত্রের অভিমুখ। ওরস্টেডের পরীক্ষা থেকে আমাদের এটা জানা, যদি কোনো তার দিয়ে কারেন্ট যায়, তার চারপাশে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আমাদের মাইকেল ফ্যারাডে বলে একজন বিজ্ঞানী,
তোমরা জানো তার নাম, বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এর বিপরীত ঘটনা লক্ষ্য করেন। উনি ভাবলেন কারেন্ট গেলে যদি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে চৌম্বক ক্ষেত্র দিয়েও কারেন্ট পাওয়া সম্ভব হবে, এবং শেষে তিনি সফল হলেন। কীরকম সফল হলেন? উনি দেখলেন একটা তারের কুণ্ডলী, এর পাশে যদি একটা চুম্বককে যদি গতিশীল রাখা যায় তাহলে কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হয়, সেটা দেখার জন্য এখানে একটা গ্যালভ্যানোমিটার লাগানো হলো, একটা গ্যালভ্যানোমিটার। এবার দেখা যাবে চুম্বকটাকে যখন গতিশীল করা হবে তখন গ্যালভ্যানোমিটারের কাঁটা নড়ে যাচ্ছে। মাইকেল ফ্যারাডে এটা পরীক্ষা ছিল। চুম্বকের এন মেরু যখন কাছে আসবে তখন কাঁটা নড়ছে, গ্যালভ্যানোমিটারের কাঁটা। যখন স্থির অবস্থা থাকবে চুম্বক তখন কোনো কারেন্ট থাকবে না, অর্থাৎ গ্যালভ্যানোমিটারের কাঁটার তখন বিক্ষেপ দেখা যাবে না। যখন গতিশীল চুম্বকটা যখন গতিশীল তখন গ্যালভ্যানোমিটারের কাঁটা নড়ে যাবে। আবার যখন চুম্বকটা বের করে নিয়ে যাব তখন আবার গতিশীল, তাহলে তখন আবার গ্যালভ্যানোমিটারের কাঁটার বিক্ষেপ উল্টো দিকে দেখা যাবে। তার মানে যখন প্রবেশ করানো হচ্ছে তখন কারেন্ট যদি এই দিকে যায়, যখন বার করে নেওয়া হচ্ছে তখন কারেন্ট এই দিকে যাবে। অ্যাকচুয়ালি কারেন্ট যখন প্রবেশ করানো হচ্ছে তখন কারেন্ট এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে। আর যখন বার করে নেওয়া হচ্ছে তখন কারেন্ট আবার এইভাবে হবে। এটার সঙ্গে এটা যখন উত্তর মেরুকে যখন প্রবেশ করানো হবে এইদিকে কোন মেরু হবে আমরা একটু পরেই পড়ব। যখন উত্তর মেরুকে প্রবেশ করাবো তখন এই প্রান্তে উত্তর মেরুই হতে হবে। এবার উত্তর মেরুই হতে হবে কেন সেটা একটু পরেই আমরা দেখব। আর উত্তর মেরু হলে কারেন্ট কোন দিকে হবে? একটা সলিনয়েডের, ধরো আমি এই পাশ থেকে যদি দেখি তাহলে এরকম গোল দেখতে পাবো। কারেন্ট যদি এইভাবে প্রবেশ করে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট প্রবেশ করে সেখানে উত্তর মেরু হয়। অর্থাৎ এই দিক থেকে যদি কারেন্ট এইভাবে প্রবেশ করে তাহলে এই পাশটা উত্তর মেরু হবে। বা আমি উল্টো করে বলতে পারি এই দিকে উত্তর মেরু তখনই হবে যখন কারেন্ট এইভাবে যাবে। তাহলে এটা যখন আমি এদিকে প্রবেশ করাবো এখানে উত্তর মেরু, তার মানে কারেন্ট তাহলে এইভাবে যাবে। আবার আমি যখন আবার বের করে নিয়ে যাব চুম্বকটাকে তখন আবার এখানে এস মেরু হবে। তাহলে প্রথম ক্ষেত্রে উত্তর মেরু হবে, দ্বিতীয় ক্ষেত্রে যখন বের করে নিয়ে যাব তখন এস মেরু হবে। এবার এস মেরু হতে গেলে তাহলে কারেন্ট আবার কোন দিকে হতে হবে? এই যে উল্টো দিক। এস মেরু হতে গেলে কারেন্ট হতে হবে, এই মনে রাখার জন্য, এই যে এস এর অভিমুখে এরকম। কারেন্ট যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেটা দক্ষিণ মেরু হবে। তাহলে এখানে দক্ষিণ মেরু হতে গেলে এখানে ঘড়ির কাঁটার দিকে তখন কারেন্ট হবে। এটা যখন প্রবেশ করানো হচ্ছে কারেন্ট এদিক, এটা যখন বার করে নেওয়া হচ্ছে তখন আবার কারেন্ট এই দিক, তার মানে তখন এই দিক থেকে ঢুকছে। বুঝতে পারছো? উত্তর মেরু যখন ঢোকানো হচ্ছে তখন কারেন্ট এদিক থেকে ঢুকে এদিকে বেরিয়ে যাচ্ছে, আর উত্তর মেরুকে যখন বের করে নেওয়া হচ্ছে তখন কারেন্ট এদিক থেকে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে। তার মানে গ্যালভ্যানোমিটার কাটার সেই জন্য দুই দিকে বিক্ষেপ হবে। প্রবেশ করানোর সময় একদিকে বিক্ষেপ আর বের করার সময় উল্টো দিকে বিক্ষেপ হবে, বিপরীতমুখী প্রবাহ পাওয়া যায়। তাহলে এটা বিশাল একটা আবিষ্কার। চুম্বককে গতিশীল করলে, অর্থাৎ পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি কয়েলকে রাখলে, একটা কুণ্ডলীকে রাখলে, বা আমি অন্যভাবেও বলতে পারি কুণ্ডলী বা চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে সেই ক্ষেত্রে কুণ্ডলীর মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বল আবিষ্ট হয় সেই কারণেই কারেন্ট পাচ্ছি। আর এই ঘটনাটাকেই আমরা বলছি তড়িৎ চুম্বকীয় আবেশ। কোন ঘটনাকে? চৌম্বক ক্ষেত্র আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীর মধ্যে একটি তড়িৎচালক বল আবেশ হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আর যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটাকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল বলি, এবং তার ফলে যে প্রবাহ পাওয়া যায় সেটাকে আমরা আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রাও বলে থাকি। আচ্ছা, এটা শুধু এই ক্ষেত্রেই হবে তা না। এরকম যদি হয় একটা কুণ্ডলী এখানে আরেকটা কুণ্ডলী এখানে, এবার এই কুণ্ডলীর মধ্যে গ্যালভ্যানোমিটার লাগানো আছে, আর এই কুণ্ডলীতে আমি একটা ব্যাটারি দিয়ে কারেন্ট পাঠানোর ব্যবস্থা করবো একটা সুইচ লাগিয়ে। এইবার যখন এটা যখন তড়িৎ প্রবাহ হবে এর মধ্যে দিয়ে, তখন এটা সলিনয়েডের মতো আচরণ করবে। সলিনয়েড মানে একটা দণ্ডচুম্বকের মতো আচরণ করবে। সুইচ অফ অবস্থায় কী হবে?
এটা তো নিশ্চয়ই চুম্বক থাকবে না তখন। সুইচ অন করলে তবেই তো চুম্বক হবে। এই যে সুইচ অফ থেকে অন করার সময় তাহলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। শূন্য চৌম্বক ক্ষেত্র ছিল, সেখান থেকে বলরেখা একটা নির্দিষ্ট পরিমাণ বলরেখা বেরিয়ে যাবে, একটা সময় লাগবে। অর্থাৎ সুইচ অন করার সময় কারেন্টের পরিবর্তন হচ্ছে। এখানে 0 থেকে একটা সর্বোচ্চ মানে কারেন্টটা যাচ্ছে, ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে কিন্তু 0 থেকে 5 অ্যাম্পিয়ার হতে একটা সময় লাগবে। এই সময়ের মধ্যে খুব সামান্য সময়, সেটা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টটা সর্বোচ্চ মানে পৌঁছায় না, একটু দেরি হয়। সেইটুকু টাইমের মধ্যে এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে তাহলে, কারণ চৌম্বক কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্ট বাড়ছে, 0 থেকে 5 হচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রে এখানে পরিবর্তন হবে। এই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের জন্য তার মানে এখানে বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। অ্যাকচুয়ালি বলরেখার সংখ্যার পরিবর্তনের জন্য এটা হচ্ছে। তো বলরেখার সংখ্যার পরিবর্তন হলেই এর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল হবে। এখানেও বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছিল কি না? কাছে আনা মানে কি বলরেখার সংখ্যা বৃদ্ধি পাওয়া, দূরে নিয়ে যাওয়া মানে বলরেখার সংখ্যা হ্রাস পাওয়া। তাহলে বলরেখার যদি সংখ্যা চেঞ্জ হয় তার মানে ফ্লাক্স যদি চেঞ্জ হয়, দেখছো, সেই জন্যই ফ্লাক্স কথাটা আগে বলা হয়েছে। কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত চৌম্বক বলরেখা, অর্থাৎ ফ্লাক্সের চেঞ্জ হলেই কোনো কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। তাহলে এখানেও ফ্লাক্স বা চৌম্বক বলরেখার চেঞ্জ হচ্ছে। তাহলে সুইচ অন করার সময় এখানে গ্যালভ্যানোমিটার কাটার বিক্ষেপ পাওয়া যাবে। এবার যখন কারেন্ট চলতে থাকে 5 অ্যাম্পিয়ার চলছে চলছে চলছে, তখন এখানে কারেন্ট পাওয়া যাবে না, কারণ তখন তো এইটা চুম্বক হয়ে আছে, ঠিকই চুম্বক হয়ে আছে, কিন্তু চৌম্বক বলরেখার সংখ্যা বাড়ছেও না কমছে না, কারেন্ট সমান, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে চৌম্বক বলরেখার সংখ্যা চেঞ্জ হবে না, কারণ এর চুম্বকত্বও চেঞ্জ হবে না। তখন কিন্তু এখানে কোনো কারেন্ট পাওয়া যাবে না। আবার কখন পাওয়া যাবে? সুইচটা যখন অফ করব তখন আবার পাওয়া যাবে। সুইচ অফ করা মানে আবার 5 থেকে আবার 0 আসা কারেন্ট, 5 থেকে 0 আসা মানে এটার তাহলে তখন এটার চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে, মানে চৌম্বক বলরেখার পরিবর্তন হবে। তখন আবার গ্যালভ্যানোমিটার কাটার বিক্ষেপ পাওয়া যাবে। অর্থাৎ কখনো সুইচ অন করার সময় আর অফ করার সময় এখানে আমরা তড়িৎচালক বল পাবো। আচ্ছা, আমরা যদি এখানে এসি কারেন্ট নিই, দেখো ডিসি কারেন্ট নিলে মানে ব্যাটারির থেকে যদি আমরা কারেন্টটা নিই, তাহলে একমাত্র সুইচ অন বা অফের সময় আমরা আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছি। বাট এসি নিলে কাজটা কিন্তু সবসময়ই হবে, কারণ এসিতে সবসময় চেঞ্জ হচ্ছে কারেন্ট। এখানে যদি আমি এসি দিই ডিসির পরিবর্তে, তাহলে সবসময় কারেন্ট বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে, তাহলে তার ফলে এখানে সবসময় আবিষ্ট হবে। যাই হোক, তাহলে মোট কথা, আমরা যদি চৌম্বক বলরেখা বা ফ্লাক্সের যদি পরিবর্তন করি, ফ্লাক্সের সংখ্যা যদি পরিবর্তন করি কোনো কুণ্ডলীর মধ্যে, তাহলে কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে একটা কুণ্ডলী আর একটা চুম্বক নিয়েও সম্ভব, আবার দুটো কুণ্ডলী নিয়েও সেটা আমরা দেখাতে পারি। তাহলে ফ্যারাডের এক্সপেরিমেন্টটা ছিল এই। এইবার ফ্যারাডের দেওয়া তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্র, তড়িৎ চুম্বকীয় ভীষণ ইম্পর্টেন্ট আবেশের সূত্রাবলী, 3খানা সূত্র আছে। প্রথম দুটো সূত্র হচ্ছে মাইকেল ফ্যারাডের। তাহলে প্রথম দুটো সূত্র হচ্ছে ফ্যারাডের সূত্র, 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র হচ্ছে ফ্যারাডের। এবার 1 নম্বর সূত্রটা কি ফ্যারাডের, জাস্ট ঘটনাটাকেই 1 নম্বর সূত্রে রাখা হলো। কি ঘটনা? কোনো কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করলে সেই কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এবং যতক্ষণ পর্যন্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে ততক্ষণ পর্যন্ত এই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী থাকবে। থামিয়ে দিলে তো হবে না। চৌম্বক বলরেখার যদি আমি পরিবর্তন না করি, যদি থামিয়ে দিয়ে চৌম্বকটাকে স্থির করে ফেলি, বা কারেন্ট যদি স্টেডি কারেন্ট মানে সমান কারেন্ট যায় সবসময়, তাহলে তো হবে না। তাহলে সেই জন্য 1 নম্বর সূত্রের মধ্যে বলা হলো কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের আরেকটা নাম, চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহের মানে ফ্লাক্সের ফাই ব্যাপারটা পরিবর্তন ঘটালে ওই কুণ্ডলীর
মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণ ওই তড়িৎচালক বল বল স্থায়ী থাকে। ততক্ষণ ওই মানে আবিষ্ট, ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী থাকে। নম্বর 2তে বললেন আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহ মানে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রবাহের পরিবর্তনের সমানুপাতিক। তার মানে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলকে যদি আমি ই দিয়ে লিখি, সমানুপাতিক হয় ডেল্টা ফাই বাই ডেল্টা টি। ডেল্টা টি সময় যদি ডেল্টা ফাই চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, 10 সেকেন্ডে 20টা চৌম্বক বলরেখা বেড়ে গেল, তার মানে ডেল্টা ফাইয়ের মান কত? বেড়ে গেল বলছি, তার মানে ডেল্টা ফাই 20 বাই 10 সেকেন্ড। এটাই হচ্ছে প্রতি সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স কয়টা বাড়ে বা কমে, এটাই ডেল্টা ফাই। তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে চৌম্বক প্রবাহের পরিবর্তন। ই ইকুয়াল টু দিলে ডেল্টা ফাই বাই ডেল্টা টি লিখতে পারি। এখানেও সমানুপাতিক ধ্রুবক যেটা কে, সেটা 1। কোথার থেকে 1? ই এর এককের সংজ্ঞা অনুযায়ী। ই এর একক মানে ভোল্ট, এককের সংজ্ঞা থেকে আমরা পাই। তাহলে ই ইকুয়াল টু ডেল্টা ফাই বাই ডিটি। এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। যদি খুব কম সময়ে, ক্ষুদ্র সময়ে, ডিটি ক্ষুদ্র সময়ে ডি5 ফ্লাক্স পরিবর্তন হয়, ডি5 ফ্লাক্স পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা বলি তাৎক্ষণিক তড়িৎচালক বল। তাৎক্ষণিক তড়িৎচালক বল ই ইনস্ট্যান্টেনিয়াস লিখতে পারো ডি5 বাই ডিটি। এটাই আমরা ডি5 বাই ডিটি যখন লিখবো আইটা লিখবো না বারবার। তাহলে তাৎক্ষণিক তড়িৎচালক বল আমরা ডি5 বাই ডিটি লিখতে পারি। ক্ষুদ্র সময়, এটা বড় সময়, বৃহৎ সময় দিয়ে ধরে যখন 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরে। আর কিন্তু নির্দিষ্ট একটা সময় তড়িৎচালক বল কত, সেটা হচ্ছে এটা পার্টিকুলার একটা টাইমে, সেটা হচ্ছে তাৎক্ষণিক। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি গড়, এভারেজ লিখতে পারো, যেটা অনেকটা সময় ধরে অনেকটা বলরেখার পরিবর্তন হলো, সেই ক্ষেত্রে বলরেখার পরিবর্তন বাই সময় হচ্ছে গড় তড়িৎচালক বল। আর খুব ক্ষুদ্র সময়ের মধ্যে যেটা হয় সেটাকে আমরা বলছি তাৎক্ষণিক তড়িৎচালক বল। গেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ছোট্ট একটা প্রবলেম যদি করো, ধরো কোশ্চেন নাম্বার 1, ধরো ফাই ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5t মাইনাস 2। ঠিক আছে, এবার বললো টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে তাৎক্ষণিক আবিষ্ট তড়িৎচালক বল এবং টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড পর্যন্ত গড় আবিষ্ট তড়িৎচালক বল বের করো। তাহলে দুটো কোশ্চেন, একটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎচালক বল বের করো আর গড় আবিষ্ট তড়িৎচালক বল বের করে। যখন তাৎক্ষণিক বলবে আমরা এটা দিয়ে করব, যখন গড় বলবে তখন এটা দিয়ে করব। এটার মানে কি বুঝতে পারছো তো? ডেল্টা ফাই বাই ডেল্টা টি মানে কিন্তু ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। এটার মিনিং কিন্তু এটা চেঞ্জ ইন ফাই বাই চেঞ্জ ইন টাইম। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে তাৎক্ষণিক আবিষ্ট তড়িৎচালক বল কোনটা দিয়ে করব? এবার টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, এরকম সময়ের রেঞ্জ দেওয়া থাকলেই সেটা গড় হয় পর্যন্ত গড় আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে আমি এটা থেকে করবো। তাহলে ফাই ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5t মাইনাস 2, এটাকে ডেরিভেটিভ করলে তাৎক্ষণিক তড়িৎচালক বল বের হবে।
তাৎক্ষণিক তড়িৎচালক বল দেখা যাচ্ছে 40 + 5 হয়, যার নাকি টি এর উপর নির্ভরশীল, অর্থাৎ ধ্রুবক না। এবার আমাদের প্রশ্ন ছিল 3 সেকেন্ডে তাৎক্ষণিক তড়িৎচালক বল কত। টি এর জায়গায় 3 বসালাম, 17 ভোল্ট আসলো। আর গড় মানে হচ্ছে φ2 - φ1 / T2 - T1। তো φ2 মানে হচ্ছে φ2 φ1টা কি, টাইম হচ্ছে 0-তে যে ফাই সেটা হচ্ছে φ1, টাইম 4-এ যে ফাই সেটা হচ্ছে φ2। তাহলে সেটা বের করে নিলাম। তাহলে φ2 - φ1 বসালাম, 50 - -2 মানে 52 বাই টাইম হচ্ছে, টাইম ডিফারেন্স হচ্ছে 4 - 0। ব্যাস। এই ধরনের প্রবলেম বিভিন্ন জায়গায় আছে, যেমন কারেন্টের এভারেজ যদি বার করতে হয় ΔQ/ΔT, বাট ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা তাৎক্ষণিক প্রবাহমাত্রা dQ/dt। গতিবেগই যদি বলা হয় গড় গতিবেগ, গড়বেগ ভি এভারেজ, সেটার সূত্র কি আসলে ΔS/ΔT, এটা গড়বেগ। তার মানে এই যে S2 - S1/T2 - T1, একই কনসেপ্ট সব জায়গায়। আর আমরা যদি ds/dt লিখি, এটাকে আমরা কি বলবো, এটা তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস গতিবেগ। একই রকম ধারণা সব জায়গাতেই, ঠিক আছে। তাৎক্ষণিক ত্বরণ dv/dt, কিন্তু গড় ত্বরণ বললে ΔV/ΔT, এবং একই ধরনের অঙ্কই থাকবে, বুঝতে পারছো। আবার এখানে আমরা দেখতে পেলাম যে E = dφ/dt, কি বার করলাম এখানে, ফাইয়ের থেকে ই বার করলাম। কখনো যদি ই দেওয়া থাকে তাহলে ফাই কত, তখন আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখান থেকে তো আমি dφ = E × dt লিখতে পারি, তাহলে φ = (E/dt) করব। ইটা যদি টি এর রেসপেক্টে দেওয়া থাকে, এরকম যদি হয়, ই যদি 2t² + 3t - 1, টি এর সঙ্গে পরিবর্তনশীল ই দেওয়া, যদি দেওয়া থাকে কখনো, বা E = sin ωt, এটা যদি দেওয়া থাকে, তাহলে আমি জাস্ট বসাবো এর জায়গায়, যাই দেও থাক, এখানে বসাবো, ইন্টিগ্রেশন করব। তোমার লিমিট দেওয়া থাকবে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড, টোটাল ফাই কত, ঠিক আছে। তাহলে ফাই দেওয়া থাকলে ই ইনস্ট্যান্টেনিয়াস ই বার করা হচ্ছে ডেরিভেটিভ করে, আর যদি ই দেওয়া থাকতো আমরা ইন্টিগ্রেশন করে বার করতাম ফাই। উল্টো, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ উল্টো। তাহলে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র হলো